অযোগ্যদের যে বাতিল করে যোগ্যদের চাকরি দেবে সেটা একেবারেই করা যাচ্ছিল না বলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছেন আজকে মহামান্য আদালত। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেবে, সেখানে স্যাক্রিফাইস করতে হবে আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ ছেলে মেয়েদেরকে। কেন? যাদের চাকরি গেল আজ, তারা এবার প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে এসে নামগুলো বলে দিন যে হ্যাঁ, একে টাকা দিয়ে আমি চাকরিটা নিয়েছিলাম। এই তৃণমূল নেতা, এই নেতা, ওই নেতা, এদেরকে টাকা দিয়েছিলাম, ঘটি বাটি বিক্রি করে এরা আমার থেকে টাকা নিয়েছিল এবং তারপরে ভেবেছিলাম যে আমি সুখে সংসারটা করব, কারণ চাকরিটা আমি পেয়ে গেছি। বেলা শুনছ, কিন্তু বেলা এটাও শুনলো যে 25,750 বেশি জনের চাকরি বাতিল হলো। যারা একটা সময় ফোন করে সরকারি চাকরি পেয়ে গেছি বেলা শুনছ, তার প্রেমিকাকে, তার হবু স্ত্রীকে বলেছিল, তাদের মধ্যে থেকে এই 25,000 চাকরি একদিনে বাতিল হলো। এবং বাতিল হলো কেন? কারণ এমন একটা সিস্টেম তৃণমূল কংগ্রেস এই বাংলায় বানিয়ে রেখে দিয়েছে, যেখানে সরকারি চাকরি পেতে হলে টেবিলের তলা দিয়ে মোটা টাকার অঙ্ক এই অপা সপা গপা পার্থ চট্টোপাধ্যায়দের কাছে পাঠাতে হবে। টাকা দিয়ে পাওয়া চাকরির মাইনে পর্যন্ত ফেরত দিতে হবে। শুধু তাই নয়, 12% সুদে আসলে ফেরত নিতে হবে। সাফ কথা, চাকরি পাওয়ার জন্য যে নেতাকে টাকা দিয়েছেন, ভালো করে শুনুন, আপনাকে বলছি, যিনি এই মুহূর্তে মনোকষ্টে বাড়িতে বসে রয়েছেন, আপনার প্রতি বাংলার মানুষের কোনো বিদ্বেষ নেই, কোনো বৈরাগ নেই। আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, ভুল করেছেন, ভুল শুধরে নিন, নামটা বলুন। সাফ কথা, আপনি যাকে টাকা দিয়েছেন এই চাকরিটা পাওয়ার জন্য, সেই দালালের নামটা বলুন, সেই নেতার নামটা বলুন, প্রয়োজনে অ্যাড্রেস সহ ফেসবুকে লিখুন, টুইটারে লিখুন, নাম জানান, সিবিআইকে নাম জানান। কারণ সিবিআই এবার শুধুমাত্র আপনার আমার তদন্ত করবে না, এই নিয়োগ দুর্নীতিতে করবে বাংলার যে ক্যাবিনেট আছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যাবিনেট, যে মন্ত্রী সভা, সেই মন্ত্রী সভারও এবার তদন্ত হবে, সিবিআই করবে। রাজ্যের প্রত্যেক সৎ মানুষ এটা জানতে চায়, চাকরি চলে যাওয়া এই 25753, আবারও বলছি সংখ্যাটা 20,000 নয়, 25,000, প্রায় 26,000 জনের মধ্যে যারা ঘটি বাটি বিক্রি করে নেতাদেরকে ঘুষ দিয়ে সেই দিন চাকরিটা পেয়েছিল, তারা কাকে টাকাটা আসলে দিয়েছিল? আজ আরেকবার তারা সর্বশান্ত হলেন, কিন্তু কাদের জন্য হলেন? জবাব চায় বাংলার মানুষ। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উচিত, আবারও বলছি, পশ্চিমবঙ্গের প্রত্যেক মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত, এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, এটা শুধু বাংলার নয়, বাঙালির সবচেয়ে বড় লজ্জার যে দিন, এই দুর্নীতির দায়ে মাথায় নিয়ে পদত্যাগ করা। এই মুহূর্তে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র হয়তো যে কোনো মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীরা দিতেন, বাংলায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় তা বা ব্রাত্য বসু এই কাজটা করছেন। কারণ তারা হয়তো এখনো ভাবছেন যে কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় চাকরি চুরি গেছে, সব ঠিক আছে, অল ইজ ওয়েল। এসএসসি মামলায় আজকের রায়ের ফলে অনেক যোগ্যদেরও চাকরি গেল, কিন্তু এই দোষটা, আবারও বলছে, এই দোষটা বোধহয় পুরোপুরি রাজ্য সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে নিন। এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কোনো জায়গা বাকি রাখেনি রাজ্য সরকার, এবং এমনভাবে আমরা ভেবেছিলাম খিচুড়ি আসলে, যেখানে ভাতের দানা, ডালের দানা, একটু মশলাপাতি, সেগুলো বোঝা যাবে। এটা তো হালিম বানিয়ে রেখে দিয়েছেন, এটা তো লেবু জল বানিয়ে রেখে দিয়েছেন, লেবু, নুন, চিনি সব একসাথে গুলিয়ে নিন, দুর্নীতির সবচেয়ে বড় লেবু জল খান। বাংলার মানুষ বলছেন পদত্যাগ করুন মমতা, বাংলার মানুষ বলছে পদত্যাগ করুন ব্রাত্য বসু। কেন
কেন পদত্যাগ করবেন প্রশ্ন হতেই পারে, কারণ ক্যাবিনেট মন্ত্রী বিধায়করা টাকা খেলেন আর ক্যাবিনেটের মাথা সেটা জানতে পারলেন, এটা তো হতে পারে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই, এবং এটাই বোধহয় সবচেয়ে বড় ওই হাঁটু ঠক 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 করে কাঁপিয়ে দেওয়ার মতন ব্রেকিং নিউজ। প্রয়োজনে গ্রেপ্তারও হতে পারে যে কেউ। আবারও বলছি, হাঁটু ঠক 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 করে কাঁপবে, কারণ পিকচার অভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। বিরাট সিদ্ধান্ত হাইকোর্টের, এবং তারপরেই সিবিআই যদি নাড়াঘাটা শুরু করে অনেক কিছু সমস্যায় আসতে পারে। যারা ঘুষ দিয়ে, ভালো করে শুনুন, যারা এই মুহূর্তে চায়ের দোকানে বসে আছেন, এই মুহূর্তে জবাব চায় বাংলা ময়ূককে যারা দেখছেন বাড়িতে বসে, যার বাড়ির ছেলেটার চাকরি গেল আজ, ভালো করে শুনুন, যারা ঘুষ দিয়ে চাকরি নিল তাদের তো চাকরি গেল। আপনার বাড়ির ছেলেটা ঘুষ দিয়েছিল, চাকরি পেয়েছিল, তার চাকরি গেল। আর নেতাগুলো, মন্ত্রীগুলো যারা ঘুষ নিয়ে, যারা ঘুষ খেলো, ঘুষ নিয়ে চাকরি দিল, খাটের তলায় টাকার পাহাড় বানালো, অপাসপা গপাকে সেই টাকায় সুন্দর করে সাজালো, তাদের চাকরি যাবে না? তাদের চাকরিটা যাবে কবে আজ তার জবাব ময়ূক চায়। শুরুতেই এই প্রতিবেদন দেখে নেব এবং তারপর আসবো বিতর্কে। টাকার বিনিময়ে চাকরি দেবে, সেখানে স্যাক্রিফাইস করতে হবে আমাদের মতো সাধারণ বাড়ির সাধারণ ছেলেমেয়েদেরকে। কেন? বাংলা নিয়ে প্রশ্ন করলেই হিল্লি দিল্লি করেন, বাংলা নিয়ে প্রশ্ন করলেই যারা বিশ্ব ভ্রমণে চলে যান যে ও রাজ্যে দেখুন কি হচ্ছে, এই রাজ্যে দেখুন কি হচ্ছে, এই দেশে দেখুন কি হচ্ছে, তাদের আজ আমি জিজ্ঞেস করতে চাই, জবাব চাইতে চাই তাদের কাছে, যে এরকম কোনো রাজ্য বা এরকম কোনো শহর দেখেছেন যেখানে বছরের পর বছর, মাসের পর মাস ছেলেমেয়েরা যারা শিক্ষিত, যারা চাকরি পেয়েছিল, তারা এভাবে রাস্তায় বসে আছে? শীত, গ্রীষ্ম, বর্ষা, ট্রেনের পাশে, এই হচ্ছে ট্রেন, এবং এই ট্রেনের পাশে এভাবে এরা টিচার, এরা ভবিষ্যতে টিচার হতো, এভাবে বসে রয়েছে। দুয়ারে দুয়ারে সরকার, রাজপথে হুঙ্কার, দিদিমণি নির্বিকার। ধর্মের কল বাতাসে নড়ে। যোগ্যদের হকের চাকরি যারা টাকা দিয়ে কিনেছিল, বিচারপতির কলমের এক খোঁচায় আজ তারাও পথে। মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। মুখ্যমন্ত্রী অবশ্য হাইকোর্টের রায় মানতে নারাজ। চোরদের বাঁচাতে তিনি সুপ্রিম কোর্টেও যেতে প্রস্তুত। 26,000 টিচারদের চাকরি চলে যাবে, এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যোগ্য চাকরি প্রার্থীরা আগে থেকেই রাস্তায় বসে, নতুন করে বেকার আরো প্রায় 26,000। কি তাই? কার জন্য এতগুলো সংসার তছনছ হয়ে যাবে? মুখ্যমন্ত্রী কি দায় নেবেন? আজকে আমাদের যদি কিছু হয়ে যায়, আজকে আমাদের পরিবারগুলো যদি, মা বাবা আজকে তাকিয়ে আছে, তাদের যদি বাড়িতে কিছু হয়ে যায়, তার দায় কে নেবে? কে নেবে? সরকার নেবে। আমরা তো এই রাজ্যেরই ছেলে মেয়ে, আমরা তো ভোট দিয়ে জিতিয়েছি ওনাকে। ওনার কি কোনো মানবিকতা নেই? কোনো দায় নেই ওনার? সত্যি তো, শিক্ষিত বেকারদের এই দুর্দশার দায় কার? কার জন্য এই পরিস্থিতি এই মুহূর্তে? চাকরি চুরির দায়ে দলের একের পর এক নেতা মন্ত্রী জেলের ঘানি টানছেন। দায় ঝেড়ে ফেলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাই। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো শিল্প, ভারী শিল্প এনে হাজারে হাজারে, লাখ লাখ, ডবল ডবল চাকরি না, সিঙ্গেল সিঙ্গেল চাকরিও দিতে পারেনি। উল্টে আরো 25,000 চাকরি, আরো 25,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হলো এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য। এর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়, এর দায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন না? কোন রাজ্য, কোন দেশে এভাবে শিক্ষিত বেকারেরা রাস্তায় বসে থাকে এবং চোর ছ্যাচোরেরা তারা খুব আরামে খাটের তলায় টাকা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে? আসুন বিতর্ক করি। দায় নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো সভ্য ভদ্র সমাজে, দেশে, রাজ্যে
এরকম বিভৎস একটি দুর্নীতি হলে তার দায়, নৈতিক দায় স্বীকার বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার উচিত। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর লজ্জিত হওয়া উচিত, কিন্তু ওনারা কি লজ্জিত আদৌ হবেন? ধরে নিলাম হবেন না। যারা 25,000 26,000 ছেলে মেয়ে এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন, হতোদ্যম হয়ে পড়েছেন, যাদের চাকরিটা 1 মিনিটের মধ্যে ক্যান্সেল হলো, এবার তো মান সম্মান সব হারালেন, চাকরি হারালেন, মাইনে যা যা এতদিন ধরে পেয়েছিলেন সমস্ত কিছু দিতে হবে। এবার তো নামটা বলে দিন, এবার তো নামটা বলে দিন, কাদেরকে চাকরি দিতে হয়েছিল, কোন দাদাদেরকে চাকরি দিতে হয়েছিল। তারপর ঘটি বাটি বিক্রি করে আপনাকে শিক্ষক তকমা দিয়েছিল এই পার্থ চ্যাটার্জি, এই অপা সপা গপারা যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। অরুণিমা পাল চাকরি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন, অর্ণব ঘোষ চাকরি প্রার্থী রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন, আর অন্যদিকে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার রাজনৈতিক কর্মী রয়েছেন, ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, অরুণিমা দিয়ে আপনার কাছে যাব। আমার এখনো মনে আছে 3.5 বছর হয়ে গেছে রিপাবলিক বাংলা 7ই মার্চ 2021 রিপাবলিক বাংলা লঞ্চ হয়, এবং তারপর থেকে আজকে আমরা যে জবাব চায় বাংলা করছি, এই যে অনুষ্ঠান করছি, আমার মনে আছে আমরা নাম দিয়েছিলাম চাকরি চায় বাংলা। লাগাতার কখনো হচ্ছেটা কি, কখনো জবাব চায় বাংলা, কখনো আপনাদের সাথে, কখনো আপনারা রাস্তায়, কখনো আমরা রাস্তায়, কখনো আপনারা স্টুডিওতে, কখনো আমরা স্টুডিওতে। একটাই প্রশ্ন করেছি যে এর মাথা, আপনাদেরকে নিয়ে অনেকে হাসাহাসি করেছে, বিশ্বাস করুন। আপনারা যখন চলে যেতেন তারপরে আমি দেখতাম বহু মানুষ বলতেন যে ওরা তো কাঁদার জন্য শুধু আসে, ওরা তো বসে থাকার জন্য আসে। সবাই হয়তো ভেবেছিল অরুণিমাদি যে আপনারা আপনাদের মতনই বসে থাকবেন, 9 বছর আছেন, 90 বছরও বসে থাকবেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়দের কিছু হবে না। যারা চাকরিটা খেয়ে এবং যারা চাকরিটা ঘুষ দিয়ে পেয়ে বসেছিল তারা সেভাবেই থাকবে। বদল কি আসছে একটু একটু করে? আজ কীরকম লাগছে? আচ্ছা, প্রথমেই বলি এটা একটা ম্যাসিভ ডিজাস্টার। শিক্ষাগত যে আমাদের পরিসর, তার মধ্যে ন্যাচারাল ডিজাস্টারটা চোখে পড়ে আর তার আমরা রেসিডুয়ালটা পাই, কিন্তু এই যে শিক্ষাগত পরিসরে যে এই বিপর্যয়, তা শুধুমাত্র ওই 25,000 চাকরি প্রার্থীর মধ্যে নয়, যা শিক্ষকদের মধ্যে নয়, তা পড়েছে যারা সত্যিকারের একটা মানে নিরপেক্ষ বলতে গেলে ব্যক্তিগত মত, এর মধ্যেও প্রচুর যোগ্য যারা ডিজার্ভ করে তাদের উপরে, এবং যারা আমরা রাস্তায় আছি তাদের উপরে। কিন্তু তাদের কি উচিত নয় নামগুলো বলে দেওয়া? মানে কারা টাকাটা খেলো? একদম মঙ্গল গ্রহের মানুষের সাথে খেয়ে যায়নি, সেই জায়গায় আসছে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কাশ্মীর, কন্যাকুমারী থেকে তো কেউ এসে খেয়ে যায়নি। খেলো কে? শুধু টাকা না, আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যম যারা প্রথম থেকে আছে, এর জন্য কৃতজ্ঞতা, যে আপনারা দেখিয়েছেন কিভাবে ওএমআর শিট, বিভিন্ন লিঙ্কম্যান তারা টাকা সংগ্রহ করেছে, বিভিন্ন লিস্ট। আমরা বারংবার বলেছি, আপনি যেটা বলছিলেন না ময়ূকদা, হ্যাঁ, হিউমিলিয়েশন আমরা আজও শুনি, আমাদেরকে খিল্লি ওড়ানো হয়, আমাদেরকে হিউমিলিয়েশন। শুধু আপনার নিশ্চয়ই পরিবার আছে, আপনার নিশ্চয়ই সংসার আছে। শুধু তা না, বলতে দিন, পরিবার বলে শুধু তা না, বলা হয় যে আমরা কি আদৌ যোগ্য, বলবে তো, কারণ তারা জেনে নিয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাই একমাত্র বর্তমানের পরিচয়। একটু আগে দেখাচ্ছিলেন না একটা প্রতিবেদনে মুখ্যমন্ত্রী কি বলছেন, বেআইনি অর্ডার, বলবেন তো, কারণ আইনের শাসন চলে, এখানে তো শাসকের আইন চলছে। আপনাদের এভাবে অপমান ফেস করতে আজও হয়, তাহলে আমাদের সামাজিকভাবে শেষ করলেন, আমাদের অর্থনৈতিকভাবে শেষ করলেন, সর্বোপরি সমাজ এই পশ্চিম বাংলাকে ধ্বংস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে এরকম কিছু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না? আমাদের এই সমস্ত দাবিদার কোনো রাজনৈতিক নেত্রীর কাছে নাই, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ প্রধান। আপনি বলছেন যে আপনি শেষ পর্যন্ত লড়াই করবেন, বেশ, তাহলে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা রাস্তায় পড়ে থাকবে, এই আপনার নৈতিক মানদণ্ড? আপনি সেই চেয়ারটার এই মান দিচ্ছেন? আজকে স্বাধীনোত্তর ভারতবর্ষে আমাদের অন্তত জানা নেই বর্তমান সিস্টেমে আমাদেরকে পুরো এক কথায় মেরে ফেলার জোগাড়। কেন বলুন তো? আমাদের শুধু আর্থিকভাবে না, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, তারপরেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে যে কি বলছেন, যারা এর আগে উনি বলেছেন কোট আন কোট কারোর চাকরি খাবেন না, কাদের উদ্দেশ্যে বলেছিলেন? যারা এই মুখ্যমন্ত্রী দিদি, আমি আপনাকে একটু থামাবো। মুখ্যমন্ত্রী, আমি যখন এই রায়টি হয় তার ঠিক পরেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বলছিলেন, মুখ্যমন্ত্রী ওনাকেও কি ভাষায় আক্রমণ করেছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে ধরে ধরে
এটা আতঙ্কের বিষয়। আবারও বলছি, এটা আতঙ্কের বিষয়। একেই বাংলায় চাকরি নেই, বাংলায় শিল্প নেই, বাংলায় একটা সেক্টর 5-এর পর সেক্টর 6, 7, 8, 9 আসে না। শিলিগুড়ি বা মন্দারমণি বা মাথা ভাঙাতে একটা সার্ভিস সেক্টর হয় না, ন্যানো গাড়ির কারখানা এখানে হয় না, সেখানে আরও 25,000 বেকার, 26,000 বেকার। কেউ চায় না, কেউ চায় না, বিশ্বাস করুন। কিন্তু মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে দায়ী এই গোটা পরিস্থিতিটার জন্য। কারণ আজ যে জিনিসটা হলো দিদি আপনাদের সাথে, আমি একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি স্টুডিওতে চাকরি প্রার্থীরা আপনাদের মতনই ছিলেন, অভিজিৎ গাঙ্গুলি ছিলেন তমলুকে, এবং আমি আপনাদের সাথে গান্ধী মূর্তি এবং মাতঙ্গিনী মূর্তির একেবারে পাদদেশে দাঁড়িয়ে যে কথোপকথন করেছি, এবং উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কাদের চিন্তা পাওয়ার কথা নেই এবং কাদের ভয় পাওয়ার কথা, এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন অবিলম্বে পদত্যাগ করার কথা। একবার দেখে নেব। অভিজিৎ বাবু, আমি ময়ূক বলছি, রিপাবলিক বাংলা থেকে। শুনতে পাচ্ছেন অভিজিৎ বাবু? আজকে দিন বলবেন না, আজকে নতুন লড়াইয়ের দিন না, আজকে হতাশার দিন, হাহাকার পড়ে যাচ্ছে অনেক জায়গাতে। না, আমি খুশি টুশি এসব উল্লেখ করব না। এটা অত্যন্ত একটা দুঃখ যন্ত্রণার দিন যে যোগ্য প্রার্থীদের এতদিন ধরে অপেক্ষা করিয়ে রাখা হলো, এবং আমি অনুভব করছি যে এই নির্লজ্জ জোচ্চোর সরকার, মমতা ব্যানার্জির সরকার, রায়ের পরে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে। যদিও তাদের যাওয়া উচিত নয়, তাদের এক্ষুনি এই রায় ইমপ্লিমেন্ট করে পুনর্মূল্যায়ন করা উচিত। কারণ তারা এটা করতে চাইছেন না, আদালতের আদেশ মান্য করে করা উচিত। তারা এটা করতে চাইছেন না কারণ তারা অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়ে বহু টাকা কামিয়েছেন, এবং সেই জন্য আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি। অভিজিৎ বাবু, যদি আপনি আমাকে শুনতে পান, একটা প্রশ্ন এখানকারও যারা বসে রয়েছেন তাদের, যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা হয়তো 2016 সালে টাকা পয়সা দেয়নি, তাদেরও তো চাকরিটা গেল, এবং তাদের যে নতুন করে প্যানেল হচ্ছে, সেখানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তো একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হলো। আমি চাকরি পেয়েছি, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিইনি, আমি মেধাবী, আমি পড়াশোনা করেছি। প্যানেল নয়, প্যানেল নয়, প্যানেল আমি বলছি প্যানেলের আগে আসে পুনর্মূল্যায়নের প্রশ্ন। যারা যোগ্য প্রার্থী, পুনর্মূল্যায়নে তাদের একই নম্বর থাকবে। যারা অযোগ্য, যারা 12 পেয়ে 52 বা 72-এর চেয়ে বেশি দেখানো হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, তাদের চাকরিটাই যাবে। অভিজিৎবাবু, এই মুহূর্তে স্টুডিওতেও আমাদের সঙ্গে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করতে চান। আপনি যদি একবার তাদের প্রশ্ন শোনেন, সন্তু, একবার যদি তাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেন। একদমই, মৌসুমী রয়েছে। আমি একটা কথা বলতে চাই যে যারা করাপ্টেড তাদের তো আমার মনে হয় যে যখন কোশ্চেনটা ওই মার্কশিটে যখন, যদি এটা আমার মনে হচ্ছে যে ওই মার্কশিটটা যে আমাদের 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল তখন একটা কালির একটা প্রিন্ট আছে, আর যারা পরে ওই মার্কশিটটাকে ফুলফিল করেছে তখন একটা কালির, এটা আমার মনে হয় এটা ওই ফরেন্সিক একটা রিপোর্ট থাকে। মানে আমি এই চুরিটা এতই প্রকট যে এটা ধরা পড়ে গেছে। দয়া করে আমাকে শেষ করতে দিন আমার কথাটা। এই জোচ্চুরিটা এতই প্রকট যে এটা ধরা পড়ে গেছে, এবং এর জন্য কোনো ফরেন্সিক তদন্তের প্রয়োজন পড়ছে না বলে আমি মনে করি। অর্ণব আমার সঙ্গে রয়েছে, অপর চাকরি প্রার্থী। নির্লজ্জতাটাকে কতক্ষণ অবধি ডিফেন্ড করা যায়? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বলতেন, তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বলতো বিচার বিভাগীয় আমরা কথা বলবো না, সমস্ত মিথ্যে, বিরোধীদের অভিযোগ। আরে কোর্ট বলে দিচ্ছে, কোর্ট চাকরি বাতিল করে দিচ্ছে, এরপর তো কেউ একজন দায় নেবে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কেন দায় নেবেন না? মূলত আমাদের প্রশ্ন, এর দায় কার? তার কারণ চাকরি প্রার্থী তো দুর্নীতি করেনি। আজকে দুর্নীতির পরিকল্পনা না পরিকল্পিত দুর্নীতি, এই চাকরি মানে আজকে বাংলার বাজারে শুধুমাত্র চাকরি বিক্রি হয়েছে। চাকরিটা বিক্রি করেছে কারা? খোলা বাজার তৈরি করেছে, এবং সেখান থেকে 10 লক্ষ 20 লক্ষের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আজকে 10 লক্ষ নাকি নিয়োগ প্রক্রিয়া এখনও দাঁড়িয়ে আছে, এখনও সিট নাকি আছে, 10 লক্ষ এখনও নিয়োগ আছে। তাহলে মনে করিয়ে দিই 2020 সালের 11ই নভেম্বর কথা, নবান্ন থেকে ঘোষণা হয়েছিল 16,500 2014 প্রাইমারির ক্ষেত্রে। সেক্ষেত্রে আজ কতটা সময় অতিক্রান্ত হয়ে গেল? তাহলে 16,500 নিয়োগ হলো না কেন? যেটা নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করেছিলেন। তাহলে বারবার ঘোষণা হয়,
প্রতিশ্রুতি হয়, কিন্তু প্রতিকার হয় না। আর প্রতিকার কাদের হয়েছে? যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা কিনে নিয়েছে এবং আমাদের উপর সেটা দিয়েছে আমরা নাকি অযোগ্য। কিসের ভিত্তিতে অযোগ্য হলাম আমরা প্রতিনিয়ত আমাদের পরীক্ষা দিয়ে যাচ্ছি। যখন যেভাবে ইন্টারভিউয়ার হয়েছে তখন আমরা বারবার এসেছি, কিন্তু যখন প্রথমেই নির্দেশ করা হয় কাদের কাদের চাকরি দেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে তো আমরা অযোগ্য প্রমাণিত হব। আজকে চাকরি প্রার্থীতে এই দুর্নীতি কারা করেছে? আজকে শুনতে পেয়েছি যে যেখানে এই 25,000-এর কথা, প্রাইমারি 2014 যদি টেট দেখা হয় সে তো দুর্নীতির বুর্জ খলিফা। সিবিআই বারবার তদন্ত করে বলা হয়েছে আজ যদি এসএসসির ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা নদী, এটা আমাদের প্রাইমারির ক্ষেত্রে আগামী দিনে পর্ষদ একটা মহাসমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু কবে? প্যানেল চাইলে এই জায়গায় আমরা প্যানেল পাই না। সব থেকে বড় কথা এই দায় নিতে হবে এবং যোগ্য যারা আজকে খুব স্বাভাবিকভাবে এই অযোগ্যদের জন্য আজকে এই প্যানেলে যারা যোগ্য ছিল তারাও উপেক্ষিত বঞ্চিত হলো। তাহলে চাকরি প্রার্থী এবং চাকরিরত আলটিমেট সেই রাস্তাতেই এসে দাঁড়ালো। আজকে মাথার সামনে তাদের এতদিনের তৈরি ছাদ আজকে হঠাৎ করে হারালো। আমরা যারা প্রতিনিয়ত রাস্তায় ঝড় জল বৃষ্টিতে বসে অপেক্ষা করছি, আজকে যেভাবে সামাজিকভাবে আমাদের অবক্ষয়ের সামনে দাঁড় করানো হয়েছে, আজকে চাকরিরত মানুষরা সেখানে দাঁড়িয়েছে। অর্ণব, শুধু তাই নয়, আমি নিজে একাধিক দিন গেছি এবং আজও তীব্র দাবদাহ 2-3 দিন ধরে যেভাবে টেম্পারেচার বাড়ছে, কলকাতা শহরের টেম্পারেচার বাড়ছে, আমি আজ নিজেরও জল পিপাসা পাচ্ছিলাম এবং আমি আজ দেখলাম যে তোমাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় সরকারের তরফ থেকে। এই সরকার বা এই পুলিশই, দিদি আপনি কিছু বলবেন? আপনি বলছিলেন না, এটাই শুধু না ময়ূকদা, আপনারা এটা দেখেছেন, আরো দেখিয়েছেন কিভাবে ট্রেনে হিচড়ে যতবার আমরা জানাতে গেছি যে আমাদের চাকরি চুরি হয়েছে, আপনারা দেখুন ততবার ক্যামাক স্ট্রিটের ঘটনা সবাই দেখিয়েছেন। আজকে যিনি বিদায়ী সাংসদ, খুব শুধু পুলিশ খুবলে কামড়ায়নি, ফৌজদারি মামলা দিয়েছে। অপরাধ কি ছিল? ও বলেছিলাম যে হ্যাঁ চাকরি বিক্রি করছে ওই মানিক ভট্টাচার্য, বলেছিলাম পার্থ চ্যাটার্জি। শুধু তাই নয় দিদি, আজকে আমি অমানবিক দৃশ্য দেখলাম। দিদি আজকে আমি অমানবিক দৃশ্য দেখলাম আপনাদের এই আন্দোলনকারীদের। আমি এটা প্রত্যেককে, বাংলার প্রত্যেক মানুষকে দেখাবো। এই রাজনৈতিক দলগুলোকে কোনো পুলিশ যখন রাজনৈতিক দলগুলোর কোনো প্রোগ্রাম দেখে, আমি নাম করে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত ভিভিআইপিদের যখন প্রোগ্রাম হয় ধর্মতলায়, যা আয়োজন থাকে, আমি সাংবাদিক হিসেবে দেখেছি একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা 21শে জুলাইয়ের মঞ্চে যে আয়োজন থাকে, আর 8 বছর 9 বছর ধরে যারা বসে রয়েছেন কিসের জন্য? যাদের বসার কথা স্কুলে, তারা বসে রয়েছেন সরকারের অপদার্থতার জন্য। তাদেরকে যেভাবে ট্রিট করা হয় আজকে আমি দেখে এসেছি, না আছে বায়ো টয়লেট, না আছে জলের ব্যবস্থা, এবং কিছু কিছু ক্ষেত্রে ড্রেনের পাশে বসে থাকতে বাধ্য করা হয়, তার কারণ অন্য জায়গায় বসলে নাকি সিকিউরিটি প্রবলেম হবে। একবার দেখেন। এর বাইরেও আমাদের মেয়েদের অনেক সমস্যা আছে, সেগুলোকেও আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। একদম দেখুন, গান্ধী মূর্তির পাদদেশে কিছু মানুষ 6 বছর 7 বছর 8 বছর 9 বছর ধরে বসে, 1000 দিন ধরে 2000 দিন ধরে বসে, মাথার উপরে ছাদ নেই, মশারি নেই, শীতকালে কম্বল থাকে না, গরমকালে এসি থাকে না। তাদের রাজনৈতিক নেতাদের যে বড় বড় স্টেজ বানানো হয় যেখানে প্রচুর মন্ত্রী, প্রচুর পুলিশ থাকে, ঠান্ডা জলের বোতল থাকে, এরকম কোনো ফেসিলিটি তাদের জন্য এখানে থাকে না। তাদেরকে নিজেদেরই বুঝতে হয় যে গরমকালে তীব্র দাবদাহের মধ্যে আপনারা এটা কি সরকার থেকে দিয়ে গেছে? না না, আমাদেরকে নিতে হয়েছে। আপনাদেরকে তো সরকার থেকে এরকম একটা আন্দোলন হলে তো সরকার থেকে সাধারণত দিয়ে যায় না। আপনাদের বাথরুম বা এই সমস্ত কিছু এখান থেকে তৈরি করে দিয়েছে? না, কেউ তৈরি করে দেয়নি। এখানে একটা আছে বাথরুম, আমাদেরকে ইউজ করতে দেওয়া হয়। কিছু বলারও থাকে না ওনাদেরকে। আমি এই যে এরকম একটা জলের বোতল, এই তীব্র দাবদাহে আমরা যখন ওয়েদার রিপোর্ট করছি, আমরা যখন আবহাওয়ার খবর করছি, তখন ঠিক এই জায়গাতে দেখুন, জায়গাটা দেখুন, জাস্ট একটা ত্রিপল পেতে রাখা এবং এই ত্রিপলের ওপরেই অনেকে বসে থাকে। এবার আমি প্রচুর সময় দেখি তোমাদের বসে থাকতে এখানে কি সরকারের থেকে জল, মানে বেসিক আন্দোলনকারী যে কোনো যন্তর মন্তরের ক্ষেত্রেও আমরা দেখেছি দিল্লিতে বেসিক কিছু ফেসিলিটি কি তোমরা পাও? না, মানুষের বেসিক যে নিড, যে টয়লেট বা ওয়াশরুম, এটা তো মানুষের লাগে। এই তীব্র ঠাড়াপোড়া রোদে 42 ডিগ্রি গরম এখন কলকাতার তাপমাত্রা, সেখানে দেখুন একটা ড্রাম দেওয়া হয়েছে, ওই যে ওটা হচ্ছে দেখতে দেখতে যাই, ওই ড্রামের জল ওটা পানের অযোগ্য বলেই আমাদের মনে হয়, কারণ সকালবেলায় আসে ওখানে জল ভরে রেখে যায় এবং ওপরে ঠিকঠাক ঢাকা দেওয়াও না। তো এই একটা মানে জলের ব্যবস্থা সরকার থেকে, প্রশাসন থেকে বা পৌরসভা থেকে করা হয়েছে। আমি একবার দেখানোর জন্য বলবো সঞ্জুকে, এটা কি খাবার জলের জায়গা করেছে?
এই জলটা কি আদৌ খাওয়ার যোগ্য? আমি সেটাই জানতে চাইছি যে এটা কি মানুষ খেতে পারবে? সরকারের তরফ থেকে অনেক কিছু বলা হয়, কিন্তু এই হচ্ছে আন্দোলনকারীদের প্রতি সরকারের ভূমিকা। এই জলের ব্যবস্থাটা সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছে। এই জল খাওয়ার জন্য আমি জল নষ্ট করতে চাই না, তাই জন্য আমি জলটা বন্ধও করে রাখার পক্ষে। কিন্তু এই যে জায়গাটা, এটাই হচ্ছে আন্দোলনকারীদের জলসত্র বলা যায় এটাকে। আশেপাশে কোথাও ওয়াশরুমও নেই। আমরা যে মেয়েরা ওয়াশরুম ইউজ করব সারা দিনে, সেই ওয়াশরুমের ব্যবস্থাটুকুও নেই। আমাদের যেতে হয় সেই ওই মাথায় ওয়াশরুম ব্যবহার করতে। এখানে একটা বায়ো টয়লেট দেওয়া হয়েছিল, সেটাকেও তুলে নেওয়া হয়েছে। সেটাকে কেন তুলে নেওয়া হয়েছে জানি না, আমরা কোনো কারণই জানি না। আমাদের জন্য বেসিক নিডটুকুও আমরা এখানে কোনোদিন পাইনি। কোনো সাহায্য সরকারের পক্ষ থেকে আমরা আজ অব্দি পাই। এখানে কি আপনাদের পর্যাপ্ত ব্যবস্থা বা কোনো কি? আমরা জল কিনে খাই, আমরা সবকিছুই এখানে পয়সা খরচ করে খাই। ফ্রিতে চাঁদা তুলে 10 টাকা করে তারপরে জল কিনে নিস। চাঁদা তুলে জল কিনে নিস। ফ্রিতে ট্রেনের গন্ধ আছে, রোদেরও ব্যবস্থা আছে, রোদেরও ব্যবস্থা আছে, সঙ্গে ট্রেনের দুর্গন্ধ। এখানেই বসে থাকতে হয়। পুলিশের থেকে এখানে জল বা ওই যে মিনারেল ওয়াটার সব নেতারা সব বিভিন্ন জায়গায় দিচ্ছেন, আপনাদের আমরা সেটা আশাও করি না কেউ আমাদের দিক। বন্ধ তো, আমাদের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, হবে না, কাজে নেতাদের কিছুই আমাদের চাই না। সুদীপ্ত দা, সর্বনাশ করে দিলেন না গোটা বাংলার। দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন নিতে হবে না? নেবেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটু আগে তুমি যে চ্যানেলে যেগুলো দেখাচ্ছিলে, আমার মনে হয় গান্ধী মূর্তি পাদদেশে, তো গান্ধী মূর্তি পাদদেশের উল্টো দিকে প্রেস ক্লাবের সামনেই পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, বোধহয় 200 মিটার কি 250 মিটার হবে। তুমি বলছিলে যে নাকি টয়লেট নেই, বায়ো টয়লেট নেই। আমার তো মনে হয় না ওখানে প্রয়োজন আছে, ওখানে হাজারো মিটিং হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বাকিদের জেড ক্যাটাগরি সিকিউরিটি আছে। আপনি একটা কথা বলুন তো, পার্থ চট্টোপাধ্যায়ের কি ক্যাটাগরি সিকিউরিটি ছিল? এই পার্থ চট্টোপাধ্যায়দের জন্য যে জিনিসটা হলো, আজকে গোটা বাংলা তো লজ্জিত। মানে বিজেপি, আপনি এটাকে বুঝতে পারছেন, বিজেপি, তৃণমূল, সিপিএম, আইএসএফ, আরএসএস, বিভিন্ন নির্বিশেষে, মানুষ সংগঠন নির্বিশেষে আমরা সবাই লজ্জিত। এবং তার কারণ হচ্ছেন আপনারা, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাহলে এবার আমি বলি, এই আজকের যে মূল যেটা বিষয়, সেটা হচ্ছে আজকের যে রায়টা বেরিয়েছে সত্যিই দুর্ভাগ্যজনক রায়। এখানে 3টে যারা অ্যাসপিরেন্ট আছে, একজন হচ্ছে যারা চাকরি করছে, একজন হচ্ছে যারা কোনো সিফারিশের মাধ্যমে চাকরিতে ঢুকেছে, আরেকজন হচ্ছে যারা রাস্তায় বসে আছে। আপনি 3টে পক্ষকেই জিজ্ঞেস করুন, আজকের রায়ে কেউ সন্তুষ্ট না। হবেন না তো, কেউ সন্তুষ্ট না। তার কারণটা হচ্ছে কি, বাংলার মানুষ বোধহয় সন্তুষ্ট হবে যখন এর মাথায় যিনি বসে রয়েছেন তিনি পদত্যাগ করবেন বা তাকে গ্রেপ্তার করা হবে। কে মাথায় বসে রয়েছে সেটা বাংলার মানুষ জানতে চায়। দুর্নীতির মাথায় কে? দুর্নীতির মাথায় সে তো সিবিআই তদন্ত করছে। এখনো পর্যন্ত তদন্তের যা আছে তাতে এখনো পর্যন্ত আমরা দেখেছি, এখনো পর্যন্ত ট্রায়াল পর্যন্ত শুরু হয়নি সেই মামলায়। বেশ আমি দেবজিৎ সরকার আপনার কাছে যাব। দেবজিৎ সরকার, এই হচ্ছে চিত্রটা, আমি ভেঙে ভেঙে চিত্রটা দেখালাম। বাংলার মানুষ জানতে চায়, মানে আবারও বলছি, 25-26 হাজার চাকরি চলে যাবে, এরপরে আরও চাকরি চলে যাবে, মানে মুড়িমুড়খির মতন চাকরি চলে যাচ্ছে। এদিকে নতুন শিল্প নেই, কলকারখানা নেই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। বাঙালি আরও 2টো প্রজন্ম বোধহয় পিছিয়ে যাচ্ছে। আমরা ফ্যাল করে দেখছি, শুধু কিছু করার নেই। প্রায় 100 বছর পিছিয়ে গেল। প্রথমত যে কি নিয়ে এই, মানে কেন কোর্ট এই রায় দিলেন, কোর্টের অবজারভেশন কি? 282 পাতার রায়, এই ঐতিহাসিক রায়, ঠিক ভুল, আগে হবে না পরে হবে, এই নিয়ে যারা বিরোধিতা করবেন, যারা সুপ্রিম কোর্টে গেলে নাকি 5 মিনিটে, কোনো একজন বড় উকিলবাবু বলেছেন, তিনি আবার প্রার্থী হয়েছেন, 5 মিনিটে নাকি এসব উড়ে যাবে, এরকম একটা কিছু বলেছেন সকালবেলায়, গা গরম করার কথা। তো 282 পাতার রায় 260 নম্বর পাতায় হাইকোর্ট পয়েন্ট করে করে দেখিয়েছেন কেন কোর্ট এই রায় দিচ্ছেন। আমি তার মধ্যে কয়েকটা অংশ পড়ছি। 8 নম্বর, 260 পাতায় 8 নম্বর হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টস হায়ার দ্যান দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিজ হ্যাড বিন গিভেন ইন রেসপেক্ট অফ অল 4 ক্যাটাগরিজ। মানে যত ধরুন 100টা যদি সিট থাকে, ওনারা মোটামুটি 250-300 কাছাকাছি লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন। মানে ভ্যাকান্সির থেকে অ্যাপয়েন্টমেন্ট বেশি মানে নিয়েছে তো বিভিন্ন জায়গায়, পানের দোকানে, চায়ের দোকানে সৎরঞ্জন অসৎরঞ্জনরা সব নিয়েছে, নিয়ে গিয়ে হিসেব করে 25% নিজের কাছে রেখে 75% ওই টালির চালার নিচে পর্ণ কুটিরে গিয়ে দিয়ে এসেছে। সেই জন্যই তো আর কিছু ব্যাপার নয়। তারপরে অ্যাপয়েন্টমেন্ট হ্যাড বিন গিভেন টু পার্সনস হু ওয়্যার নট ইভেন ইন দ্য প্যানেল। বাহ, প্যানেলেই যারা নেই, নামই নেই, পরীক্ষা দেয়নি, তাদেরও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ব্যতিক্রমী, ওই যে ব্রাত্যবাবু এই প্যানেলে থাকলে খুব ভালো, তুমি আসবেন না,
এলে উনি ভালো করে বোঝাতেন যে ব্যতিক্রমী, আমি বেআইনি বলছি না, এটা একটা ব্যতিক্রমী চাকরি, বেআইনি এখন আর বলা যাবে না। তারপর হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্টস হ্যাড বিন গিভেন টু পারসনস হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওএমআর শিটস, মানে বিন্দু বিন্দু করে যে ওই ওএমআর শিটে গোল গোল দিতে হয় পেন্সিল দিয়ে, সেখানে কিছুই লিখলো না, পয়সা দিয়েছি তো, ওএমআর গোটা দিক ইয়ে দিয়ে, ও তো উত্তরবঙ্গের বিডিও সাহেবের মতন, জিরো পেলেও ভিডিও, পেয়ারের লোক, পর্ণকুটির কালীঘাটের টালির চালার নিচের থেকে আশীর্বাদ আছে, তো সেই আশীর্বাদ ধন্যদের কাছে টাকা দিয়েছি, ব্ল্যাঙ্ক না দিই পরীক্ষাতেই না বসে চাকরি পেয়েছে, তো ও তো বসেছিল ভাই, ব্ল্যাঙ্ক ওএমআর দিয়েছে, অনেক মাথা কিনে নিয়েছে, তাই জন্য ও চাকরি পাবে। এরপরে যেটা করলো যে অ্যাপয়েন্টমেন্টস হ্যাড বিন গিভেন টু পারসনস আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, আরো আছে, মানে গাদা গাদা আছে। আমি এই সমস্ত কিছুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন দায় নেবেন না? কেন নেবেন না? কিউমুলেটিভ লিডারশিপ ওনার হচ্ছে, এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে শিক্ষামন্ত্রী বাইরে এসে বলেন, আমি মানে বুঝতে পারছেন আমি এটা বলতে চাইছি, নাটুকে ভাবে নাটক করেন, নাট্যকর্মী নাটুকে ভাবে বলেন, আমি না এটাকে ঠিক বেআইনি বলবো না, ওটা ব্যতিক্রমী বলবো। তো ব্ল্যাঙ্ক ওএমআর শিট, এক্সট্রা চাকরি, তারপরে আবার একটা নতুন খেলা, নতুন করে পাশাপাশি আরো একজনকে দেওয়া হবে, মানে যারা রাস্তায় বসে আছে তাদেরকেও নাকি দেওয়া হবে মাঝে মাঝে ডেকে ডেকে, যাতে ভাঙন ধরে। আর এরকম, আর একটু আগে তুমি বলছিলে না যে টয়লেট নেই, কে আবার বলছিল যে ওই ওপারে 200 মিটার দূরে টয়লেট, 18 সালের আন্দোলন, 19 সালের আন্দোলন, এখানে নয়, মানে যেখানে ওরা এখন বসে আছেন সেখানে নয়, বিকাশ ভবনের পাশে, সেখানে রাজনৈতিক কর্মী হিসেবে আমি যাইনি, সহনাগরিক হিসেবে গিয়েছি, সেখানে গিয়ে অবস্থা কি না, পাশে যে টয়লেট সেই টয়লেটের চাবি দিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষরা পাবলিক টয়লেটে যেতে পারছেন না। রাত্রেবেলায় বিধাননগর মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর, তৎকালীন কাউন্সিলর বিজেপির মধ্যে আছেন, তিনি একটা বায়ো টয়লেট ম্যানেজ করে এনে দিলেন, সেটা বিজেপির লোক বলে নয়। আমি বলতে চাইছি যে এই মানবিকতা, এনারাই বলেন না আন্দোলনের রাইট দিতে হবে, আন্দোলন করার যে অধিকার সেটা দিতে হবে, এইরকম। আর এছাড়াও তো বেধড়ক পেটানো, একদম যেখানে হয়েছে পিটিয়েছে। আমি ঠিক এই জায়গাতে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসতে চাই, তারপরে ঝন্টু বড়াইকের কাছে আসবো। দীপাঞ্জন চক্রবর্তী, এবার ক্যাবিনেটেও হয়তো সিবিআই ঢুকতে পারে, এবার যে কাউকে সিবিআই হয়তো গ্রেপ্তার করতে পারে, কিছু হিন্ট পাচ্ছেন, কোনো হিন্ট পাচ্ছেন যে এবার বড় কোনো, আপনি বাঘের দণ্ডিকাটা কথা বলেন, বড় কোনো হিন্ট পাচ্ছেন যে এবার হয়তো আসল খেলা শুরু? দেখো ময়ূক, আজকে বক্তব্য রাখতে গেলে প্রথমেই আমি 30 সেকেন্ড টাইম নেব। যাদের আমরা যদি শ্রদ্ধা না জানাই তাহলে কিন্তু আমাদের আজকের এই যা বক্তব্য সেগুলো কোনো ভ্যালু থাকবে না। আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই ফিরদৌস শামীম আইনজীবী, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, তরুণ জ্যোতি তিওয়ারি, কাদের কতজনের নাম বলবো, এনারা না থাকলে এই জায়গায় আজকে আসতো না। এবং অবশ্যই আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচি, যারা দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিলেন এই চাকরি প্রার্থীদের জন্য, আপনাদের সবাইকে আমার প্রণাম। না মরুক, আমি একটা কথা বলি যে আমি খুব ভালো করে এই পড়েছি, এই যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছিল সুপার নিউমারি পোস্টের জন্য, না সেটা যে সাইন হয়েছে, ইটস আ কালেকটিভ ডিসিশন। যে ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী দুর্নীতি যায় জেলে থাকতে পারে, সেই ক্যাবিনেটের কালেকটিভ ডিসিশনের জন্য মুখ্যমন্ত্রী কেন জেলে যাবে না? আমি পরিষ্কার করে বলতে চাইছি যে মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এবং ওনাকে সিবিআই ইনভেস্টিগেশনে এনে না দেওয়া উচিত। আমি আজকে দেখলাম একটি ভিডিও, তোমরা যে ভিডিও দেখাচ্ছিলে এই বিচারের উপর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, তোমরা অনেকটা পোর্শন দেখাওনি, হতে পারে তোমার রিপাবলিক টিভির রুচি বা শিক্ষা সংস্কৃতিতে ওটা আটকিয়েছে। মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলছেন কাদের উদ্দেশ্যে, যে আপনারা সরকারের পয়সায় গাড়ি চড়ে ঘুরে বেড়ান আর এই রায় দিচ্ছেন। আমি দাবি করছি আজকে তোমার এখান থেকে যে কলকাতা মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, উনি সুমোটো রুল জারি করুন এবং ওনাকে ডেকে আনুন এবং আদালত অবমাননার মামলা করুন। কারণ উনি বুঝে গেছেন যে এইবার সিবিআই এর কিন্তু হাতকড়াটা নিয়ে ওনার বাড়ি পৌঁছালো বলে। না ময়ূক, একটা পরিষ্কার কথা, সুপার নিউমারি পোস্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অনুযায়ী খুব এমার্জেন্সি সিচুয়েশনে টেম্পোরারি পোস্ট, ইটস নট পার্মানেন্ট। সুপার নিউমারি 2 বছর ম্যাক্সিমাম।
এই সুপার নিউমারারি পোস্ট দিয়ে যারা রাস্তায় আন্দোলন করছিল তাদের 2 বছরের জন্য ভুলিয়ে দিয়ে এই আন্দোলনটা ভাঙার চেষ্টা করেছিলেন এবং এটা সম্পূর্ণ বেআইনি জেনেছিলেন। তাহলে কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই ইমিডিয়েট এফআইআর করবে না এবং ওনাকে অ্যারেস্ট করবে না ইনভেস্টিগেশনের জন্য? এবং এই যে লোকটি ভৃত্য বসু না কি নাম ভুলেও যায়, যে বলেছিল এটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, এই লোকগুলোকে কেন অ্যারেস্ট করবে না সিবিআই? কেন তদন্তের আওতায় আনবে না? তুমি কি মনে করো এত বড় স্ক্যান্ডাল শুধু পার্থ চ্যাটার্জি আর ওই কুন্তল আর কিসব কুনাল কিসব লামটাম রয়েছে অয়নশীল এরা করেছে? তো দেখো এটা সুস্পষ্ট। আমি যখন বাঘের দণ্ডি কাটার কথা বলেছি, আমি আবারও বলছি বাঘের দণ্ডি কাটা শেষ হয়ে গেছে। আমি 3 দিন আগে তোমার চ্যানেলেই বলেছি মানে এবার আসল খেলা শেষ, এবার আসল খেলা শুরু। এবং বাঘ অ্যাবসলিউটলি বাঘ যখন দুপা পিছিয়ে যায় তার মানে কিন্তু বাঘ পিছোচ্ছে না, ও ঝাঁপ দেওয়ার আগে শক্তি সংহত করে টার্গেটটাকে আরো ফোকাস করে। ঝাঁপ দেওয়া শুরু হলো, এবার দেখবে কারা কারা জেলে যায় আর ঘাট ধরে জেলে ঢোকানো উচিত। জন্টু পড়াই। ময়ূক, আমি নিজে এসএসসি চাকরিটা পেয়ে চাকরি জীবনে শুরু করেছি, আজকে এই জায়গাটায় এসেছি। তাই আমার আবেগ, আমার সব বিবেক সব কিছু এদের সাথে যুক্ত, এই পুরো প্রক্রিয়াটার সাথে যুক্ত। তোমাকে আমি পরিষ্কার বলি, এই চ্যানেলে লাস্ট বাঙালির কোন একটা সন্ধ্যা হয় এই চোরদের নিয়ে বৃত্তান্ত করতে হয়নি আমাদেরকে। আমরা বারবার বলেছিলাম, যখন শিক্ষা সচিবকে ডিভিশন বেঞ্চ ডেকে প্রশ্ন করেছিল এই সুপার নির্মিকাল পোস্টটা খায় না মাথায় দেয়, শিক্ষা সচিব জৈন সাহেব বলেছিল উপযুক্ত স্তর থেকে সুপারিশ হয়েছে মহামান্য বিচারপতি, আমার কোনো দায় নেই এখানে আমি তখন বারবার বলেছিলাম 164(2) উপধারায় কালেকটিভ রেসপন্সিবিলিটি, যেহেতু 40 জন ক্যাবিনেট মিনিস্টারের মাথায় বসে থাকা সিএম তাদেরকে নিয়েই এটা করেছিল, যেটা এসএসসির 5 নম্বর ধারা 1997 সালের বিধানসভা রাইটস অ্যাক্টে পুরোপুরি বেআইনি। সেটাই তার কল্যাণ ব্যানার্জি পর্যন্ত কি করলেন? সব ছেড়ে দিলাম। কল্যাণ ব্যানার্জি কে? তার মন্ত্রী, তার দলের একনিষ্ঠ, তিনি যে দলটা করেন সেই দলের সিএম বা সেই দলের একাধিক কেসগুলো তার সিএম তো তার উপরে দায়িত্ব দেয় না। দিল্লির থেকে চোরা নিলে তোমার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে অন্য নিয়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা নয় যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী লোক খেপানো পলিসি আমার শুরু করেছেন, তিনি আবার নতুন জুমলা, আমার কাছে 10 লাখ চাকরি আছে, আমি এই সন্ধ্যাবেলা যারা চাকরি হারিয়েছে তাদের সাথে যুক্ত 1,30,000 সেই মানুষগুলোকে বলছি আপনারা এখনই চলে যান, যাদের টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকা রিটার্ন নিন। এটা আপনাদের একটা প্রজন্মকে নষ্ট করে দিল। এবার আপনাদের চোর বলে ডাকবে। আপনাদের অনেকের ছেলে মেয়েরা যোগ্য ছিলেন, রাজ্য দোকান খুলে না বসলে আপনারা চাকরিটা লড়াই করে নিতে পারতেন। তার মধ্যে আমারও বেশ কিছু ছাত্র আছে, আমি নাম বলবো না, এখানে বলা উচিত নয়। আমার আরেকটা দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা এই সময় প্রশ্ন করেন সিএমকে যে আপনি আপনার দায় নিয়ে কবে সরছেন, নাকি আমাদের সাথে লড়াই এইভাবে প্রতারণা করতে থাকবেন? ময়ূর খুব শীঘ্রই 60,000 প্রাইমারি চাকরি আছে। একটা কথা আছে, আমার একটাই কথা আছে, যদি চিট ফান্ডের যখন ঝামেলা হয়েছিল, যখন এজেন্টদের ধরে আনা হয়েছিল, মানুষ তাদেরকে কলার ধরে টেনে এনেছিল, তাহলে এদেরকে কেন ধরা হবে না? এরাও তো এজেন্সি খুলেছিল, এরাও তো টাকা নিয়েছিল। আমি আমার বিতর্ক শেষ, কিন্তু বাংলার মানুষকে আমি বারবার ফিরে গেছি আপনাদের কাছে, চাকরি প্রার্থীদের কাছে। সেদিনও গেছিলাম, যেদিন আমার তীব্র দাবদাহ, সেদিনও গেছিলাম এবং দেখেছিলাম কি ভয়ঙ্কর ভাবে আপনারা রাস্তা কাঁপিয়েছিলেন এবং একটাই কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। রাজভবন শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশ করছে, আর অন্যদিকে শীত গ্রীষ্ম বর্ষা এই চাকরি প্রার্থীরা এখনো রাস্তায়। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখানে একবারও তিনি দাঁড়াননি, এখানে একবারও এনাদের সাথে কথা বলেননি। নবান্নতে চা বিস্কুট বা ফিশ ফ্রাই খাওয়ানো তো ছেড়েই দিলাম। কে মারা গেছে? শিক্ষামন্ত্রী বাংলার চ্যানেল চলছে, এটা আইওয়াস চলছে, পারবে হাতে হ্যারিকেন মুহূর্তে আজকে টেম্পারেচার কত জবাব চাইছে বাংলা? 43। দারুণ ঠান্ডা, তো দারুণ ঠান্ডা। ঠান্ডার মধ্যে তোমরা হেঁটে যাচ্ছ, যেখানে নবান্নে যে এসি চলছে, এইটা তো আর বুঝবে না। যোগ্য যারা, শিক্ষিত সমাজ যারা, তারা আজকে রাস্তায়, অযোগ্য যারা তারা আজকের সব জায়গায় কি করছে, বিরাজ করছে।
আর শিক্ষামন্ত্রী বাংলার চেনেন? ওনাকে চিনে কি হবে, উনি তো কাঠের পুতুল। দড়ি তো বাঁধা আছে কালীঘাটে, ওইখান থেকে যেমন নাচাবে, মাদারি বসে আছে কালীঘাটে, মাদারি ডুগডুগি বাজাচ্ছে আর মাদর নাচছে, মাদারি ডুগডুগি বাজাচ্ছে আর মাদর নাচছে। কারিগরি দপ্তরের মাথায় কে? কারিগরি দপ্তরের মাথায় বসে আছেন মন্ত্রী। আর বললাম তো সবাইকে টিকি বাঁধা আছে কালীঘাটে। সবার নাকি টিকি বাঁধা আছে, এটা সরিয়ে দিতে চাই, পুরো সরকারটা সরিয়ে দিতে চাই। সরকারটা, পুরো সরকারটা সরিয়ে। এখানে হরিবল হরিবল শব্দ হচ্ছে। কে মারা গেছে? মেধাকে মারা হয়েছে, মেধাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন। এখানে কার মৃতদেহ? মেধার মৃতদেহ। পুরো সিস্টেমকে সরিয়ে দেওয়া উচিত, কারণ আপাত মস্তক পুরো দুর্নীতিতে ভরা, এ কোনোদিনও পরিষ্কার হবে না। আসলে হওয়া উচিত যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য যারা রাস্তায় ঘুরছি আমাদের মতো যারা ছেলে তাদেরকে যথাস্থানে নিয়োগ করা উচিত। অ্যাকচুয়ালি জুতোর মালা পরিয়ে দেওয়া উচিত। এত টাকা নিয়ে আমাদের চাকরিগুলো বিক্রি করা হয়েছে, সেটা পরিণমিত, তারপরেও আমরা রাস্তায় বসে আছি। এই সরকারের লজ্জা কি সত্যি হয় না? শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত, তার সুপারিশ করছেন। তুমি চাও শিক্ষামন্ত্রী সরিয়ে দাও? 500 টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিলেন, আসলে ভোটের তোপ হিসেবে দিলেন, কিন্তু আমাদের কথা একবারও ভেবে দেখছেন না। এটা কি আমার মাথায় রাখলে কি চাপ বোঝা বাড়বে? বোঝা বাড়বে আমাদের সংসারে বোঝা, অনেকটা বোঝা আমরা মধ্যে সহ্য আর হয় না। সন্তানের খাবার জোগাড় করতে না পারা, বাবা মায়ের চিকিৎসার অর্থাভাব, বয়সের ভারে নুয়ে পড়া, পর্ষদের বঞ্চনা, সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখ। এখানে কোনো একটা সমস্যা হয়েছে কি হাতে হ্যারিকেন নিয়ে ঘুরছো কেন? আমাদের বর্তমান অবস্থা যা, সরকারের জন্য, এই পর্ষদের জন্য এই অবস্থা। যারা অযোগ্য তারা বাসে চড়ছে আর আমাদের পিছনে বাস। এর থেকে আর কিছু বলার নেই। আমাদের গায়ের অবস্থা। বাস নিয়ে এরকম ভাবে হাঁটছো? হ্যাঁ, বাস নিয়ে হাঁটছি না তো, বাস পিছনে চলে গেছে। আর হাতে হ্যারিকেন? দিদি প্রতিশ্রুতি লণ্ঠন ধরিয়ে দিয়েছেন, তেল কেনারও পয়সা নেই এখন। রিপাবলিক বাংলা রুনাক স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা এখানেই শেষ করছি। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম ঈশান এবং সৃজিতার সঙ্গে।